আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কি অবস্থা সবার? ওপ্পো ফোনের কিন্তু একটা আলাদা ফ্যান বেজ রয়েছে। মানে ফোনের দাম যাই হোক না কেন, স্পেক যাই আপনি দেন না কেন, তারা ফোন কিনবেই। হ্যাঁ, আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা ওপ্পো ফোন চালায়, ওপ্পো ফোন নষ্ট হয়ে গেলে আমাকে ফোন করে আর একটা ওপ্পো ফোনের সাজেশনের জন্য। এখন কিছু একটা ম্যাজিক তো অবশ্যই আছে। হ্যাঁ, আর আমাদের দেশে ওপ্পো ফোন প্রচুর বিক্রিও হচ্ছে। সো এটা একটা ভালো দিক যে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের একটা নির্দিষ্ট ফ্যান বেজ রয়েছে, থাকে প্রত্যেকটা ব্র্যান্ডেরই এরকম থাকে। বাট আমাদের কাছে তো ভাই ফোন আসলে আমরা মানে চুলচেরা বিশ্লেষণ করি, ওই ফোনটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি। রিসেন্টলি দেখতে পাচ্ছি ওপ্পো কিন্তু আমাদের দেশে মানে বেশ ঘনই ফোন রিলিজ করছে, বিভিন্ন প্রাইস সেগমেন্টের বিভিন্ন ধরনের ফোন। আর রিসেন্টলি তাদের রেনো 14 সিরিজ রিলিজ হয়েছিল বেশ কয়েকদিন আগে, যেগুলো দাম একটু বেশি ছিল, কারণ ওটা হচ্ছে তাদের একটু বলা যায় সেমি ফ্ল্যাগশিপ টাইপের ফোন। সো রিজনেবল প্রাইসের মধ্যে তারা অফিসিয়াল আরও একটা ফোন রিলিজ করে ফেলেছে, সেটা হচ্ছে ওপ্পো A6 Pro। চলেন তাহলে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি যে ওপ্পো A6 Proতে কি আছে এবং কি নাই, এবং কি কারণে আপনি কিনবেন আর কি কারণে কিনবেন না, এটাই তো জানা দরকার, তাই না? দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, বা আমাদেরকে অনেকে একটু ভালোবেসে টাইনা টুনা পাস নামেও ডাকে আর কি। প্রেজেন্টিং ওপ্পো A6 Pro। এই ফোনে রয়েছে 7000 mAh এর হিউজ ব্যাটারি এবং সেই সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রিভার্স চার্জিং টেকনোলজি, মানে আপনার ফোন দিয়ে আপনি আরো অনেক ফোনকে চার্জ দিতে পারবেন। লিটারালি এটা একটা পাওয়ার ব্যাংকের কাজ করবে তখন। ভালো ডিজাইন, চমৎকার ডিসপ্লে এবং ওপ্পোর কালার ওএস। ডিজাইনটা ভালো লাগছে ভাই, বিশেষ করে এই যে লাল কালারটা দেখতেছেন না ভাই, এমন টাইপের ডিজাইন কিন্তু রেনো 14-এ আমরা দেখেছি, যেটা দাম আবার অনেক বেশি। আলোর বিপরীতে এটা ধরলে যে এত সুন্দর লাগে, রোজ টাইপের একটা টেক্সচার যেটা খুবই বোল্ড আর ভাইব্রেন্ট, অস্থির ভাই। ওপ্পো সবসময় কিন্তু তাদের ফোনের ডিজাইনে এত গুরুত্ব দেয় এবং বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া বের করে, যে ব্যাপারটা আমার কাছে ইউনিক লাগে। ব্যাক প্যানেলটা প্রিমিয়াম ম্যাট ফিনিশ টেক্সচার, তাই হাতের ছাপ, দাগ বা স্মাজেস খুব কম পড়ে। ফোনটা হাতে নিলে কিন্তু একটা লাক্সারিয়াস ফিল দেয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দুইটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোজউড রেড, আর একটা হচ্ছে স্টেলার ব্লু। ব্লু কালারটাতে তারা একটা গ্লো টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে, যেটার নাম তারা দিয়েছে ওপ্পো গ্লো টেক্সচার। ফোনের থিকনেস 8 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 187 গ্রামের আশেপাশে। তবে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এর ক্যামেরা বামটা। খেয়াল করে দেখেন, এটা এত পাতলা, মানে অনেকটা এর ব্যাক পার্টের সঙ্গে মিশে গিয়েছে বলা যায়। এর ফলে যেটা হবে, ফ্ল্যাট সারফেসে যদি ফোনটা আপনি রাখেন না, উইবেল করবে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা ডিসপ্লের ভেতরে ইন্টিগ্রেট করেছে, আর এটার পারফরমেন্স যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। খানিকটা অ্যানিমেশন ডিলে আছে, ওইটাতে আমরা ভাই সবাই অভ্যস্ত। IP69 এর রেটিং আছে ভাই এই ফোনে, এর ফলে পানি থেকে মোটামুটি নিরাপদ, ধুলোবালি থেকে তো অবশ্যই নিরাপদ। সে সাথে আবার রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। পড়ে গেলে যে ফোন ভেঙে যায়, এইটা ভাই দরকার, মানে যাতে না ভাঙে, আমরা একটু নিশ্চিত থাকতে পারি যে পকেট থেকে ফোনটা পড়ে গেছে, আমার ফোনের কিছু হয় নাই। এটা ভাই খুবই দরকারি একটা জিনিস। কিন্তু ফোনে ওয়াটারপ্রুফ সার্টিফিকেশনের ব্যাপারটা আমার কাছে কেমন জানি একটু মনে হয় যে না দিলেও চলতো আর কি। মানে কেন মনে হয়, ধরেন ফোনে ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন দেওয়ার জন্য আপনাকে তো বিশেষ এক ধরনের সিল ব্যবহার করতে হচ্ছে, ওটার একটা দাম আছে। আবার আপনি যে IP রেটিংটা দিচ্ছেন, এটার জন্য আপনাকে একটা এক্সট্রা পয়সা কিন্তু খরচ করতে হচ্ছে। হ্যাঁ, এখন এত কিছু না দিয়ে ভাই ফোনের দামটা কমায় রাখতেন। হ্যাঁ, আমাদের তো ওয়াটারপ্রুফ যে খুব বেশি দরকার সেটাও না। আপনার কাছে কি মনে হয় এই ফোনগুলোতে, বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারপ্রুফের একটা ভাই মানে প্রতিযোগিতা শুরু হয়েছে, এটা কতটুকু দরকার একটু কমেন্টে জানিয়ে দিন। এনিওয়ে, এই ফোনটা 80 ডিগ্রি পর্যন্ত গরম পানির স্প্ল্যাশ এবং 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট থাকার সক্ষমতা রয়েছে, যেটা অবশ্যই আপনার কাজে লাগবে। আপনি পানির নিচে গিয়ে ছবিও তুলতে পারেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ফিচারও রয়েছে। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট কিন্তু এতে নাই, এটা আপনার মাথায় রাখতে হবে। ওপ্পোর এই সিরিজের ফোনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আরেকটা কারণে, বেশ কম্প্যাক্ট হয় ভাই। সাইজ হচ্ছে 6.57 ইঞ্চি, যেটা এক হাতে আপনি ভালোভাবে অপারেট করতে পারবেন। এখানে তারা ব্যবহার করেছে অ্যামোলেড ফুল HD+ প্যানেল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। খুব বেশি ডিটেইলে গেলাম না ডিসপ্লে নিয়ে ভাই, ডিসপ্লে যথেষ্ট ভালো আছে। দাম হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তারা এখানে কিপটামি করে নাই। আন্দাজ করেন তো কি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে? জি ভাই, G100। এখন G100 একটা খারাপ চিপসেট এটা বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা অনেক ফোনের রিভিউ করেছি এবং লং রানেও কিন্তু এই চিপসেটটা মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। এখানে G100 আমি বলবো যে ভাই বেশ খানিকটা কম হয়ে গিয়েছে। সো ওপ্পোর মনে হয় এই জিনিসটার দিকে একটু নজর দেওয়ার সময় চলে আসছে, কারণ মার্কেট এখন এত বেশি কম্পিটিটিভ। ধরেন আমার কাছে তো অফিসিয়ালি অপশন রয়েছে আরও অনেক, শুধুমাত্র ডিজাইন এবং কিছু ফিচার, এইটা কত কাস্টমার টানতে পারবে, ওপ্পোর ফ্যান বেজের বাইরের কাস্টমার কত টানতে পারবে সেটা আসলে আমার জানা নাই। যেটা আমি সংক্ষেপে বলতে পারি,
এই ফোনের প্রাইস পয়েন্ট হিসেবে এই চিপসেটটা এর সঙ্গে যাচ্ছে না মোটে। আমরা AnTuTu টেস্ট করে স্কোর পেয়েছি 5,47,970, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 612, মাল্টি করে 1,953। এবার এই ফোনের সঙ্গে অন্যান্য ফোনের AnTuTu স্কোরের যে তুলনামূলক চিত্র আপনাদেরকে দেখাই, সেইটা দেখানোর পালা। তার আগে ওপ্পোর সমস্ত ফোনের এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন। AnTuTu স্কোরের দিক দিয়ে আমাদের করা এতদিনের যত ওপ্পো ফোন রয়েছে সেখানে কিন্তু এই ফোনের অবস্থান 4 নম্বরে রয়েছে। আপনি যদি শুধুমাত্র ওপ্পো ফোনের কথা ভাবেন তাহলে কিন্তু এই স্কোরটা দাম অনুযায়ী খুব একটা খারাপ না। এবার G100 ব্যবহার করা যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার একটা তুলনামূলক চিত্র এই তালিকাতে দেখুন। এই স্কোরটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, তবে এর চাইতে বেশি স্কোরও কিন্তু আমরা এর আগে দেখেছি। ইভেন প্রায় 6 লাখ স্কোর করেছিল কিন্তু অন্য একটা ফোন। 30 থেকে 31,000 টাকায় বাজারে যে অফিসিয়াল ফোনগুলোর রিভিউ আমরা করেছিলাম তার একটা তুলনামূলক চিত্র এখান থেকে দেখেন। এই তালিকাতে ওপ্পো A6 Pro 3 নাম্বার পজিশনে রয়েছে। অবশ্য আজকাল আমরা এই বাজেটের ফোনে কিন্তু আরো অনেক বেশি স্কোর দেখতে পাচ্ছি। G100 চিপসেট নিয়ে খুব বেশি ডিটেইলে আমি গেলাম না, এর আগে আপনারা অনেক ফোনে দেখেছেন। 8GB র্যামটা তারা ব্যবহার করেছে LPDDR4X, আর 256GB যে স্টোরেজ পাচ্ছেন সেটা UFS 2.2। এই জায়গাতেও কিন্তু কিছুটা কমতি আমি খেয়াল করছি, কারণ একটা ফোনের প্রাইস পয়েন্ট যখন 30,000 ক্রস করবে সেখানে আই গেস 3.1 স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া উচিত। তবে ভালো ব্যাপার হচ্ছে তারা এই ফোনে ট্রিনিটি ইঞ্জিন, তার সঙ্গে আবার অরোরা ইঞ্জিন ব্যবহার করেছে, যা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত আমরা দেখি, যেটা ফোনকে লং টাইম পারফরমেন্স বুস্ট করতে সাহায্য করে। আর এই ফোনকে ঠান্ডা রাখতে তারা ব্যবহার করেছে 4300mm স্কোয়ার সুপার কুলিং ভিসি সিস্টেম। আরও রয়েছে AI লিঙ্ক বুস্ট 3.0, যা নেটওয়ার্কে বুস্ট করতে কিন্তু ভালোই হেল্প করে। আউট অফ দ্য বক্স Android 15 পেয়ে যাবেন এবং Android 16 অবশ্যই আপনারা খুব দ্রুতই পাবেন, যেটা বোঝা যাচ্ছে। আর ColorOS 15 রয়েছে। ColorOS বেশ ভালো একটা UI, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওপ্পো কিন্তু তাদের UI বেশ ভালোই ডেভেলপ করেছে, আগের চাইতে অনেক বেশি সফিস্টিকেটেড। অনেক কাস্টমাইজেশনের সুযোগ আপনি এখানে পাবেন, যেটা বেশিরভাগ ফোনে খুব একটা দেখা যায় না। বেশ কিছু AI বেসড ফিচারও রয়েছে, যেমন AI ইরেজার, AI স্টুডিও 2.0, ছবি এডিট করা বা এনহান্স করার মতো বেসিক কিছু কাজ আপনি এই ফিচারগুলো দিয়ে করতে পারবেন। বেশ কিছু প্রোডাক্টিভিটি টুলসও রয়েছে, যেমন AI ট্রান্সলেট, AI কল সামারি, AI ডকুমেন্ট স্ক্যানার, নোট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে ফোনের পারফরমেন্স কেমন? G100 তো বলা যায় যে এন্ট্রি লেভেলের ফোনগুলো বা হায়ার এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আমরা দেখে থাকি। এই চিপসেট তো আমি অলরেডি বলেছি যে এই প্রাইস পয়েন্টে খুব একটা ম্যাচ করতেছে না, বাট ওপ্পো কিন্তু সফটওয়্যার দিয়ে একটু চেষ্টা করেছে ওভারকাম করার, এবং সেটা কতটুকু করতে পেরেছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। যেমন আমরা মাল্টিটাস্কিং টেস্ট করেছি, অ্যাপ ওপেনিং টাইমও একটু দেখলাম খেয়াল করে, তাছাড়া অ্যাপ সুইচিং বা লং টাইম ব্যবহার করার পরে ফোনের হিটিংয়ের কি অবস্থা, এই সমস্ত জিনিস আমরা চেষ্টা করেছি একটু টেস্ট করে দেখার। এবং এইখানে হতাশ আমাদেরকে করেনি এই ফোনটা, টু বি ভেরি অনেস্ট। তবে ডেফিনেটলি আরো বেটার চিপসেট দিলে এই পারফরমেন্সটা আরো অনেক ভালো হতো। আমরা বেশ কিছু গেমও ট্রাই করেছি, যার মধ্যে ছিল পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা নর্মালি করে থাকি। এবং গেম প্লেতে এক্সপিরিয়েন্স বেশ ফ্লুইড ছিল, তবে কিছু জায়গায় হাই গ্রাফিক্স কম্প্রোমাইজ করতে হতে পারে। দীর্ঘ সময় খেলার পরেও কিন্তু ফোনটা মানে ওয়ারিড হওয়ার মতো হিট প্রডিউস করে নাই। আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও কিন্তু আমরা টেস্ট করে দেখেছি, যতটুকু হিট প্রডিউস করছে এইটাকে ওভার হিটিং আসলে বলা যায় না। তার মানে বোঝা যাচ্ছে যে ওপ্পোর যে সুপার কুলিং ভিসি সিস্টেম, এর সাথে আবার AI গেম বুস্ট সিস্টেম, এটা বেশ ভালোই কাজ করছে। আচ্ছা, এইবার ব্যাটারি ভাই, আজকাল বেশি ব্যাটারির কিন্তু একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে। ভাই, এইরকম প্রতিযোগিতা আপনারা করেন না? ভালো লাগে আমাদের। হ্যাঁ, বাড়ান, যে যত বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারেন বাড়ান, ফোনটা পাতলা রেখে। সো ওপ্পো কিন্তু বেশ ভালো একটা সারপ্রাইজ দিল আমাদেরকে। আই গেস এই দামের মধ্যে ওপ্পোর এইটাই হচ্ছে সবচাইতে বেশি ব্যাটারি ব্যাকআপের ফোন। 80 ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে, বক্সের মধ্যে তারা চার্জারও দিয়ে দিয়েছে। সো এইটা একটা ভালো স্ট্যান্ডার্ড, ধরেন 7000 mAh সাথে 80 ওয়াট, বেশ ভালো একটা কম্বো। এরকম সব ফোন অনুসরণ করতে থাকুক ভাই। ইভেন আমি চাই যে ব্যাটারি ব্যাকআপ যেন সামনে আরও বাড়ে। এটাকে ফুল চার্জ করতে আপনার 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে সময় লাগবে, যেটা আমি বলবো যে ডিসেন্ট। আমরা আমাদের চার্জিং টেস্ট করার যে কিট সেটা দিয়েও ট্রাই করে দেখেছি। রিভার্স চার্জিং যে সিস্টেমটা, এটা বেশ পুরাতন একটা টেকনোলজি, এটা এমন না যে ওপ্পোই প্রথমবার দিছে, বাট ফোনের ব্যাটারি ক্যাপাসিটি তো বড়। সো রিভার্স চার্জিং করে আপনি শান্তি পাবেন। আপনি আপনার কোনো বন্ধু যার ফোনের একেবারে চার্জ প্রায় শেষের পথে, তাকে আপনি চার্জ দিয়ে একটু হেল্প করতে পারবেন। ইভেন এটা দিয়ে আপনি আপনার TWS, স্মার্ট
স্মার্ট ওয়াচ, ছোট ছোট অনেক গ্যাজেট, সেগুলোও চার্জ দিতে পারবেন। আচ্ছা, ক্যামেরাতে আসলে আমার একটু মিক্সড ফিলিং রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। ডে লাইটে ছবিগুলো মোটামুটি, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আর একেবারে খারাপ বলার সুযোগ নাই। শার্পনেস আছে যথেষ্ট, কালারগুলো একটু ন্যাচারাল টোনের দিকে রাখার চেষ্টা করে ওপ্পো। এক্সপোজার কন্ট্রোলে এসে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তবে ছবি পোস্ট প্রসেসিং এ এনহান্স করার সময় কিছু কিছু জায়গায় একটু হাইলাইট অনেক বাড়িয়ে ফেলে, এর ফলে ডিজিটাল নয়েজ তৈরি হয়। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট ভাই, মানে খুব বেশি খুশি আমি হতে পারি নাই, কাজ চলে যাওয়ার মতো। তবে আলো কমে গেলে আবার এখানে বেশ ভালোই নয়েজ জেনারেট করে। মানে বেশিরভাগ ছবি সোশ্যাল মিডিয়া রেডি বলা যাবে না, আপনাকে 2-3টা ছবি তুলতে হবে, তারপরে একটা পারফেক্ট ছবি আপনি পোস্ট করতে পারবেন। এতে আবার আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা রয়েছে, যেটা কারো কারোর জন্য হয়তো একটু কাজে আসতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় না যে পানির নিচে গিয়ে ছবি তোলার খুব একটা দরকার আছে। ইন কেস আপনার পেশা যদি হয় যে আপনি ডুবুরি, আপনি পানির মধ্যে অনেক কাজ টাজ করেন আর কি, সেটা হলে ভিন্ন কথা। বাট আমাদের মতো সাধারণ আমজনতা পানির মধ্যে গিয়ে মানে কিসের ছবি তুলবে, পানির ছবি না মাছের ছবি, সেটা আমি শিওর না আর কি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিন। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps এ। এখানেও একটু কমতি মনে হয়েছে। G100 কিন্তু 2K পর্যন্ত সাপোর্ট করে, সেটা তারা চাইলে দিতে পারতো। স্টেবিলিটি মোটামুটি খুব একটা খারাপ না, এটা দিয়ে টুকটাক ব্লগিং আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। টু বি ভেরি অনেস্ট ভাই, এটা আমার কাছে ভালো লাগছে। কালার অনেক শার্প এবং এক্সপোজার কন্ট্রোলও বেশ ভালো মনে হচ্ছে, এবং ওয়াইড আছে ভাই, লেন্সটা যথেষ্ট ওয়াইড। সো এটা দিয়ে টুকটাক ব্লগিং করা যাবে ইন কেস ইউ আর ওয়ান্ডারিং। আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ডুয়াল স্টেরিও স্পিকার আছে ভাই এই ফোনে, যেটা বেশ ভালোই ইমার্সিভ সাউন্ড ক্রিয়েট করে। আমরা এটা দিয়ে কল টেস্টও করে দেখেছি, আমাদের সিম কার্ড প্রবেশ করিয়ে। আমাদের তেমন কোনো কমপ্লেন নাই ভাই, যথেষ্ট ক্লিয়ার ভোকাল ওপর প্রান্তে সে ট্রান্সফার করতে পারে। যেহেতু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, সো TWS বা কনভার্টারই একমাত্র ভরসা। আমরা বেশ কিছু TWS দিয়ে এইটার সাউন্ড কোয়ালিটি ট্রাই করেছি, ওয়্যারলেস আউটপুট, যেমন এই মুহূর্তে বাজারে বেশ পপুলার QCY মেলোবাডস প্রো, সাউন্ডপিটসের T3 প্রো, এগুলোতে বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। অন্যান্য কিছু জিনিস একটু এখানে উল্লেখ করা দরকার, যেমন ওয়েট টাচ অনেকের কাজে আসে। বিশেষ করে আমি দেখেছি অনেক মানুষ হাত ঘামে, আমার একসময় ঘামতো। সো যাদের ঘন ঘন হাত ঘামে, দেখবেন যে একসময় আর ফোনের টাচ স্ক্রিন ঠিক মতো কাজ করতেছে না। এইটা আপনি ভেজা হাত দিয়েও এই ফোন চালাইতে পারবেন। এই জিনিসটা অনেকের কাজে আসতে পারে। অনেকে আবার গেমিং করার সময় হাত টাত ঘেমে যায়, তাদেরও এই জিনিসটা বেশ কাজে আসবে। মানে হাত একটু ভেজা থাকলেও আপনি স্মুথলি টাচ কন্ট্রোল করতে পারবেন। এটার হ্যাপটিক মোটরটাও কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হয়েছে আমাদের টেস্টিংয়ে। আর এর যে ফ্ল্যাশ লাইট, এটা ডিসেন্ট ব্রাইটনেস প্রোভাইড করছে। এখন ভিডিওটা কনক্লুড করার পালা, অনেক লম্বা হয়ে গিয়েছে, রিয়েলি সরি ফর দ্যাট। এই ফোনটা বেসিক্যালি তাদের জন্য যারা স্টাইলিশ ফোন চান এবং ওপ্পোর যে ইকোসিস্টেম তার সঙ্গে পরিচিত, ইউআইটা তাদের কাছে চেনা জানা, ওপ্পো ফোন অলরেডি একটা আপনি ইউজ করেন, তারা এটা ব্যবহার করে আনন্দ পাবেন। তবে আপনার যদি মানে অনেক পাওয়ারফুল ফোনের দরকার হয়, তাহলে বাজারে কিন্তু অপশনের শেষ নাই। এখন আপনার কি দরকার ফোনের সেটা তো ভাই আমি জানি না। হ্যাঁ, অনেকে আছেন যে ভাই আমার অনেক বেশি পাওয়ারফুল চিপসেটের দরকার নাই, আমি টুকটাক ছবি তুলি, আমার লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার এবং ফোনের ব্যাটারির জন্য খুব দ্রুত চার্জ হয়, তাদের জন্য এই ফোনটা কিন্তু রিকমেন্ড করা যেতে পারে। এটা যথেষ্ট শক্তপোক্ত রয়েছে, মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। বাট আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই প্রাইসে চিপসেটটা আরও বেটার অবশ্যই দেওয়া উচিত ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং G100 যদি রাখতেই হয় তাহলে এই ফোনের দাম আর একটু কম রাখা উচিত ছিল। আপনার কাছে কি মনে হয় ওপ্পো A6 Pro নিয়ে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপাতত A6 Proর বিস্তারিত রিভিউ থেকে বিদায় নিচ্ছি আমি ওয়াহিদ। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।